নিশীথে যখন মোঘলপুরের আকাশে ঈদের চাঁদ উঠল, তখন দিল্লির এক সেফ হোমের রান্নাঘরে বুদবুদ করছিল মোরগ পোলাওয়ের হাড়ি। বাইরে নির্জনতা, ভেতরে অপেক্ষা। রান্না করছেন স্বৈরাচারী শাসক হিসেবে অপসারিত শেখ হাসিনা নিজেই। মেঝেতে গালিচা বিছানো, পাশে মোমবাতির মতো নিঃশব্দে বসে আছেন তার মেয়ে পুতুল। কিন্তু চোখ ছিল দরজার দিকে, সেই দরজা যার ওপারে কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়বে এক তরুণ, যার নাম সজীব ওয়াজেদ জয়। এটি শুধুই একটি মা ছেলের ঈদের পুনর্মিলন নয়, এটি ছিল বাংলাদেশের ইতিহাসে এক অন্তর্গত রাজনৈতিক সংকেত, এক গোপন বার্তা, নেতৃত্বহীন প্রান্তরে ফিরে আসার প্রতীক্ষা। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার 2 দশকের শাসনের পতন ঘটে। তিনি রাতারাতি পালিয়ে যান ভারতে। তখন থেকেই দিল্লির এক সেফ হোমে অবস্থান করছেন তিনি, ভারতের কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বলয়ে। ভারতীয় সংবাদ মাধ্যমের মতে তার সঙ্গে থাকেন কেবল মেয়ে পুতুল। ঈদ আসে ঈদ যায়, কিন্তু তার পাশে আর কেউ থাকে না। নেই আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিড়, নেই উৎসবের কোলাহল। এই নীরবতা শুধু ব্যক্তিগত নয়, এটি রাজনৈতিক একঘরে হয়ে যাওয়ার প্রতিচ্ছবি। কোরবানির ঈদের দিন হঠাৎ করেই যুক্তরাষ্ট্র থেকে ছুটে আসেন জয়, রাতের বিমানে, গোপন সফরে। ভারতের গোয়েন্দারাও জানতেন না তার আগমন বার্তা। মা হাসিনাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন জয়। তিনি আসেন, খান মায়ের হাতে বানানো প্রিয় মোরগ পোলাও, তারপর ফেরত যান যুক্তরাষ্ট্রে। এই সফর সংক্ষিপ্ত হলেও এর তাৎপর্য গভীর। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ছিল একটি সফট লঞ্চ, অর্থাৎ শেখ হাসিনা হার মানলেও তার উত্তরাধিকার কিভাবে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টার সূচনা। আর সেই উত্তরাধিকার সজীব ওয়াজেদ জয়। এই সফরের মাধ্যমে হাসিনা বিশ্ববাসীকে একটি নরম বার্তা দিতে চাইলেন, আমরা এখনো খেলায় আছি। ঈদের আবেগী আবহে এই বার্তা যেন ছিল এক মোড়কে মোড়া বিষাক্ত চিঠি। অতীতের ক্ষমতা চক্র আবারও সক্রিয় হচ্ছে, আবারও ছায়া ফেলতে চাইছে বাংলাদেশের রাজনীতিতে। ভারতীয় প্রশাসন এই সফর নিয়ে মুখ খোলেনি, এমনকি ভারতীয় গণমাধ্যমেও এসেছিল ফাঁস হওয়া তথ্যের ভঙ্গিতে। কেন এমন নিঃশব্দ সহযোগিতা? কারণ স্পষ্ট, নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ভারতীয় স্বার্থ রক্ষার ট্রাস্টেড পলিটিক্যাল ক্লায়েন্ট হিসেবে ব্যবহার করেছেন দীর্ঘদিন। তবে 5 আগস্টের পর হাসিনা এক্সপায়ার্ড অ্যাসেট, কিন্তু তার ছেলে এখনো তাজা, নতুন করে ব্যবহারযোগ্য। তাই দিল্লির রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন জয়ের হঠাৎ সফর আসলে এক বিকল্প হাসিনা প্রকল্পর প্রারম্ভ। দিল্লির পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্কগুলোর রুমে এখন জয় কেমন হবে সেই প্রশ্ন ঘুরছে, আর ঘুরছে একটি কৌশল, যার নাম পুতুল রাজনীতির পুনরুত্থান। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্র অস্থির, নেতৃত্ব শূন্য। ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী কাঠামো দেশকে সামলালেও বিরোধী রাজনীতির গভীরে এক অদ্ভুত নীরব উত্তেজনা। জয় এর আগমন সেই উত্তেজনায় সংযোজন এনেছে। তিনি কি ফিরতে চলেছেন? 5 আগস্টের পতনের পর আন্তর্জাতিক মঞ্চে শেখ হাসিনার যে বিপর্যয়কর ইমেজ তৈরি হয়েছে, তাকে কি জয় দিয়ে ঢাকতে চাইছে দিল্লি? নাকি এটা এক নতুন প্যাকেজ, যেখানে জয় হবে মুখ আর নেপথ্যে থাকবে দিল্লির স্ক্রিপ্ট? ফিরে আসছে সেই প্রশ্ন, বাংলাদেশ কি ভারত নিয়ন্ত্রিত রাষ্ট্র হয়ে থাকবে, নাকি একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হয়ে উঠবে? ঈদের দিন হাসিনার রান্নাঘরে বসে খাওয়াটা শুধু আবেগ নয়, ছিল প্রতীকী। এককালের প্রধানমন্ত্রীর হাতের পোলাও খাওয়ার মধ্যে লুকিয়ে ছিল প্রতীকী কর্তৃত্বের পুনঃনিশ্চয়ন। একদিকে মা, অন্যদিকে উত্তরাধিকার। একদিকে নির্বাসিত ক্ষমতা, অন্যদিকে সম্ভাব্য উত্তরাধিকার। এই পুনর্মিলন শুধুই পারিবারিক ছিল না, এটি ছিল এক নীরব রাজনৈতিক ব্রিফিং। জয় এখানে একজন ছেলে নন, তিনি ছিলেন মোদির আশীর্বাদ পুষ্ট এক পলিটিক্যাল মেসেঞ্জার, যার আগমনে ইঙ্গিত দেওয়া হলো, উই আর রেডি। বাংলাদেশ এখন এক চূড়ান্ত ক্রসরোডে দাঁড়িয়ে। একদিকে প্রফেসর ইউনূস, যিনি ক্ষমতার বাইরে থেকেও নীতির মাধ্যমে দেশের রাশ ধরেছেন। তিনি কোনো দলের ছত্রছায়ায় নয়, আন্তর্জাতিকভাবে সম্মানিত এবং ভারত ও পশ্চিমা প্রভাবমুক্ত। তার পাশে আছে এক ঝাঁক তরুণ আমলা, সেনা, গবেষক, উদ্যোক্তা, যারা দেশকে এক নতুন মডেলে দাঁড় করানোর স্বপ্ন দেখছে। অন্যদিকে জয়ের আওয়ামী লীগ ও ভারতের প্রেসক্রিপশনে ওঠা বসা করা রাজনৈতিক দলগুলো, যারা এখনো ক্ষমতায় আসেননি কিন্তু দিল্লির ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তারা সবাই সেই পরবর্তী কিস্তি, যাদের মাধ্যমে ভারতের আগ্রাসী কূটনীতি আবারও বাংলাদেশকে দখলে রাখতে চায়। স্বাধীন শক্তিশালী প্রফেসর ইউনূসের বাংলাদেশ বনাম ভারতকে জাহাপনা গণ্য করা জয় ও অন্যান্য ছদ্মবেশী ভারতীয় এজেন্ট রাজনৈতিক দলগুলো, দুই পক্ষের কাঁধে বর্তেছে ভিন্ন ভিন্ন দেশের প্রতিশ্রুতি। একজন বাংলাদেশের আত্মমর্যাদা, আরেকজন ভারতের স্বার্থ। এই দুই ছায়ার সংঘর্ষই হতে চলেছে আগামী দিনের রাজনৈতিক মহারণ।
সন্ধ্যা নামার আগেই দিল্লির আকাশে ঝিমঝিমে অন্ধকার। সেফ হোমের বারান্দায় দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা, মাথায় সাদা চাদর, চুলে হালকা পাক ধরেছে, তবুও চোখে আছে অদ্ভুত এক দীপ্তি। পেছনে পুতুল নীরবে দাঁড়িয়ে, হাতে চায়ের কাপ। হাসিনার চোখ কিন্তু সামনের ফাঁকা রাস্তায় নয়, তার দৃষ্টি যেন সময়ের এক ভেতর গহীনে, যেখানে তিনি দেখছেন তার স্বপ্নের উত্তরসূরি জয়কে। পাশেই রাখা মোবাইলে আসে একটি এনক্রিপ্টেড মেসেজ, ফেজ অন সাকসেসফুল, অ্যাওয়েটিং ডাইরেক্টিভ। স্বৈরাচারী হাসিনা হালকা হাসেন, ঠোঁটে খেলে যায় বিজয়ের ছায়া। কোনো মা তার সন্তানের জন্য যেমন শান্তি খোঁজেন, শেখ হাসিনার হাসি সেই মাতৃত্বের নয়, এটি ছিল এক পরাজিত স্বৈরশাসকের সেই দম্ভ যে আবার ফিরে আসার পথ খুঁজে পেয়েছে। আর তখনই ঢাকার আকাশে বাজ পড়ে দূরে। প্রফেসর ইউনূস তখন প্রস্তুত হচ্ছেন। তিনি জানেন এই লড়াই হবে ভদ্রতা আর প্রতারণার, নীতির বিপরীতে প্রোপাগান্ডার, এক রাষ্ট্রনায়কের বিরুদ্ধে এক ক্লায়েন্ট ডায়ানাস্টির। এক পাশে রাখা ছোট একটি টেলিভিশনে ভেসে ওঠে ঢাকার ছবি। প্রফেসর ইউনূস জাতীয় জাদুঘরের সামনে দাঁড়িয়ে সংবাদ সম্মেলনে বলছেন, আমরা কারো পুতুল রাজনীতি হতে দেইনি, দেবও না। বাংলাদেশ কোনো দেশের রাজ্য বা ব্যক্তিগত সম্পত্তি নয়। ঠিক তখনই বারান্দার শেষ কোনায় রাখা একটি শুকনো টিউলিপ ফুলে ধরা পড়ে সময়ের নিষ্ঠুরতা। সেই টিউলিপ যেন বলে ওঠে, মোদি হাসিনা জয়, সবার গেম ওভার। এই বাংলাদেশ প্রয়োজনে আরও 1000 বার জ্বলে পুড়ে ছারখার হবে, তবু ভারতের আজ্ঞাবহ দাসত্বের সিস্টেমকে রেস্টোর হতে দেবে না। প্রফেসরের হাসিটা বাংলাদেশের হাসি। এই হাসি আবু সাইদ মুগ্ধর রক্তের কেনা।